ফেঁসে যাচ্ছেন কি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? মাত্র এক সপ্তাহের ব্যবধানে এমন কি ঘটল যে দেশ জুড়ে তাকে নিয়ে একেবারে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে? একদিকে ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই জাদুর মতো ফাঁস হয়ে যাচ্ছে তার পুরনো সব গোপন এসএমএস। দেশি বিদেশি গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে বিটকয়েন আর হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর সব খবর। আসিফের দাবি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন বলেই একটি নির্দিষ্ট পক্ষ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ফাঁসাচ্ছেটাকে? আসিফের বিরুদ্ধে যারা অভিযোগ তুলছেন তারা তো সবাই আসিফেরই নিজের লোক বা একসময়ের কাছের মানুষ। তাহলে কি অন্য কোনো শক্তিশালী পক্ষ আড়াল থেকে কলকাঠি নাড়ছে, নাকি লেনদেনের ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় ঘরের ভেতরেই চলছে মারাত্মক অন্তর্ঘাত? চলুন এই ধোঁয়াশাপূর্ণ পুরো ঘটনার একটু গভীরে যাওয়া যাক এবং মেলানোর চেষ্টা করি এই রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। মাত্র 2 সপ্তাহ আগে দেশে সরকার গঠন করেছে বিএনপি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দায়িত্ব নিয়েই তিনি জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত করতে গ্রিন সিগন্যাল দিয়েছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে তদন্ত হবে। আর এই ঘোষণার ঠিক পরপরই সন্দেহভাজন অনেকের ফোন কল এবং এসএমএস লিস্ট আবার নতুন করে চেক করা শুরু হয়। খেয়াল করার মতো বিষয় হলো, ঠিক এই সময়েই আসিফ মাহমুদের ব্যক্তিগত ফোনের এসএমএস লিস্ট ফাঁস হয়ে গেল। ফাঁস করলেন কে? বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত নাজমুস সাকিব। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, পুলিশের তরফ থেকেই কি কেউ এই কল লিস্ট বা এসএমএস লিস্ট সাকিবের হাতে তুলে দিয়েছে? তদন্তের ঘোষণার সাথে সাথেই কেন আসিফের ব্যক্তিগত তথ্য এভাবে বাইরে চলে এলো? পুলিশ কেন আসিফ মাহমুদের কল লিস্ট বা এসএমএস লিস্ট ঘাঁটাঘাঁটি করছে? রাজনীতিতে টাইমিং কখনো কাকতালীয় হয় না, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো হিসাব নিকাশ লুকিয়ে আছে। দ্বিতীয় ঘটনাটি আরও বেশি ইঙ্গিতপূর্ণ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করল বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। আসিফ মাহমুদও অবশ্য দেরি করেননি। তলবের পরপরই রীতিমতো সংবাদ সম্মেলন করে নিজের বাবা মায়ের এবং স্ত্রীর মোট 9টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সবার সামনে প্রকাশ করেছেন। কিন্তু এখানেই হয়তো তিনি বড় ধরনের একটি ফাঁদে পা দিয়েছেন, অথবা বিএফআইইউ এর আসল চালটা ধরতে পারেননি। ব্যাংক লেনদেনের বাইরে আসিফ মাহমুদ বা তার পরিবারের এমন কোনো সম্পদ কি আছে যা এই 9টি হিসাবের বাইরে? বেনামে বা ভুয়া অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি তো? আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি এস আলম গ্রুপ বেনামে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অ্যাকাউন্ট খুলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসিফ মাহমুদও এমন কিছু করেছেন কিনা সেটাই এখন খতিয়ে দেখবে দুদক এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর আগে অনেক দাপুটে রাজনৈতিক নেতা এই আয় বহির্ভূত সম্পদ বা বেনামি লেনদেনের প্যাঁচেই পড়েছিলেন। অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কাউকে কাউকে জেলও খাটতে হয়েছে। আসিফকে যদি কেউ ফাঁসাতে চায় তবে তারা এখন এই 9টি অ্যাকাউন্টের বাইরের সম্পদগুলোই খুঁজবে। এসব জটিল প্রশ্নের উত্তর আর পর্দার পেছনে রাজনীতি নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। রাজনীতির এমন সব জটিল সমীকরণের সহজ ও সত্য বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসুন টাকার অঙ্কে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়েছে 4টি দেশে আসিফ মাহমুদ 11,000 কোটি টাকা পাচার করেছেন। নতুন ধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মমিন মেহেদি তো রীতিমতো বোমা ফাটিয়েছেন। তার দাবি, আসিফ মাহমুদের পিএস মাহফুজ 450 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন। এর মধ্যে আবার পিএস মাহফুজের বেশ কয়েকটি অডিও কলও ফাঁস হয়েছে, যদিও এসব নিয়ে এখন কোনো আনুষ্ঠানিক তদন্ত হয়নি। একই সাথে আসিফের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বিটকয়েনের মাধ্যমে বেআইনি লেনদেনের মতো অত্যন্ত গুরুতর অভিযোগও তোলা হয়েছে। আপনাদের হয়তো মনে আছে, গত বছর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে কয়েক যুবক ধরা পড়েছিল। গ্রেফতার হওয়ার আগে জানে আলম অপু নামের এক যুবক একটি ভিডিও অনলাইনে ছাড়ে। সেখানে সে দাবি করেছিল ওই চাঁদাবাজির ঘটনার পেছনে সরাসরি আসিফ মাহমুদের হাত ছিল। যদিও সে সময় অপু গ্রেফতার হওয়ার পর এই তদন্ত খুব একটা এগোয়নি, কিন্তু এখন মনে হচ্ছে সেই পুরনো কাসুন দিয়েও আবার নতুন করে ঘাঁটা হচ্ছে। তবে সাধারণ মানুষের সবচেয়ে বেশি নজর কেড়েছে নারী কেলেঙ্কারির বিষয়টি।
সাংবাদিক নাজমুস সাকিব যে SMS লিস্ট ফাঁস করেছেন সেখানে দেখা যাচ্ছে আসিফ মাহমুদের সাবেক এক বান্ধবীর অ্যাকাউন্টে মাত্র 2 দিনের ব্যবধানে 50,000 করে মোট 1 লাখ টাকা পাঠানো হয়েছে। 4 আগস্ট 2025-এ ঢোকানো হয় 50,000 টাকা, ঠিক এর পরের দিন আবার ঢোকানো হয় 50,000 টাকা। একজন বেকার কলেজ পড়ুয়া ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 2 লাখ টাকার ব্যালেন্স থাকাটা কি খুব স্বাভাবিক ঘটনা? শুধু তাই নয়, মোবাইল নম্বরের ওই SMS ডেটাতে আসিফ মাহমুদের ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো বিরহ বেদনার টেক্সটও দেখা গেছে। এই প্রশ্নগুলো এখন সামনে আসছে যে কলেজ পড়ুয়া ওই মেয়েটি ছাড়া আসিফ মাহমুদের অন্য কোনো বান্ধবী ছিল কিনা বা অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমে তিনি কোনো লেনদেন করেছেন কিনা। কারণ আর্থিক গোয়েন্দা বিভাগকে আসিফ শুধু বাবা মা আর স্ত্রীর হিসাব দিয়েছেন, কোনো বান্ধবী বা PS এর অ্যাকাউন্টের হিসাব দেননি। ওইসব অ্যাকাউন্টে যদি অবৈধ লেনদেন হয়ে থাকে তবে এর দায় কি আসিফ এড়াতে পারবেন? পুরো ঘটনাগুলো যদি আমরা একসাথে মেলাই তাহলে একটা পরিষ্কার প্যাটার্ন দেখতে পাবো। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা প্রবাহ নতুন কিছু নয়। 1. জুলাই আন্দোলনে পুলিশ হত্যা তদন্ত শুরু। 2. পুলিশ সূত্রের সন্দেহভাজনদের কল লিস্ট যাচাই। 3. ঠিক ওই সময়ে আসিফ মাহমুদের পুরনো SMS ফাঁস। এবং 4. তার PS এবং অনুসারীদের কল রেকর্ড ও ভিডিও বার্তা প্রকাশ। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাধারণত কোনো রাজনৈতিক বিবৃতি দেয় না, তারা শুধু কাগজ দেখে, টাকার গতিপথ দেখে। যখনই বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা সাজানো দরকার হয় তার ঠিক আগে এভাবেই তথ্য জোগাড় করা হয়। আসিফ মাহমুদের বিরুদ্ধে কি এখনই কোনো বড় মামলা হতে যাচ্ছে? আমরা নিশ্চিত নয়, তবে মামলা যদি নাও হয় এই ধারাবাহিক তদন্তগুলো যে তার উপর এক ধরনের মারাত্মক রাজনৈতিক চাপ তৈরি করছে তা দিনের আলোর মতো স্পষ্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি তদন্ত হতে হবে এবং সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনি ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই সত্য এখনই বেরিয়ে আসবে কিনা তা আমরা জানি না। আমরা শুধু এটুকুই বলতে পারি, আসিফ মাহমুদ যদি সত্যি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, চাঁদাবাজি বা অর্থ পাচার করে থাকেন তবে তার সঠিক বিচার হওয়াটাই দেশবাসীর কাম্য। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি যেন তাকে রাজনৈতিক দাবার গুঁটি বানিয়ে ফাঁসানোর জন্য না হয় সেটাও নিশ্চিত করতে হবে। রাজনীতির বোর্ডে কাউকে গুঁটি বানানো হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ মানুষই। পুরো এই রাজনৈতিক নাটক এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে আপনার কি মতামত? তিনি কি সত্যি দুর্নীতিবাজ নাকি কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেশের রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী খবর পেতে গর্ভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।